জুসের বোতলে চুমুক দিতে গিয়েই লিপস্টিক লেপটে ফেলেছে রিম্মি। প্রায়ই এমন হয়, তবু জুস খাওয়ার নেশাটা ছাড়তে পারে না। এখন কি হবে? আশেপাশে একবার তাকালো সে। সামনে একটা কালো রঙের দারুণ চকচকে গাড়ি। গাড়িটির কালো গ্লাস ঝিলিক দিচ্ছে। সেখানে রিম্মির সুন্দর মুখটা স্পষ্ট ফুটে উঠেছে। রিম্মি ঝটপট ব্যাগ থেকে টিস্যু বের করে ঠোঁটটা মুছল। তারপর সেই একই রঙের লিপস্টিক বের করে ঠোঁটে লাগিয়ে নিল। কিছুটা রং দাঁতে লেগে গেছে। রিম্মি মুখ হাঁ করে দাঁতের উপরে লেগে থাকা রংটা মুছে নেয়। তারপর হাত উঠিয়ে গ্লাসের দিকে একটা ফ্লাইং কিস ছোড়ে। নীলাভ্র গাড়ির ভেতরে বসে এতক্ষণ চুপটি করে সব দেখছিল, কিন্তু ফ্লাইং কিস পাওয়ার পরে আর চুপ থাকতে পারল না সে। আস্তে করে গাড়ির কাঁচটা নামিয়ে দিল। হঠাৎ অচেনা আগন্তুকের চেহারা দেখে রিম্মি ভয় পেয়ে যায়। সাথে সাথেই মুখটা অস্বস্তিতে ভরে ওঠে। হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ায় রিম্মি, চেহারা আতঙ্কে জড়সড়। নীলাভ্র মুচকি হেসে বলল, হাই, ভালো আছেন? নীলাভ্র সহ স্বাভাবিক ব্যবহারে রিম্মি যেন আরও ভরকে যায়। সেকেন্ডের মধ্যেই দৌড়ে পালায়। নীলাভ্র জানলা থেকে মাথা বের করে বলল, আরে শুনুন, কোথায় যাচ্ছেন? রিম্মি একবার পেছন ফিরে তাকালো। নীলাভ্র গাড়ি দরজায় আঘাত করে বলল, নাম কি আপনার? মেয়েটা চোখ বড় বড় করে আরও জোরে দৌড় দিল। ওর গায়ে ছিল চকলেট কালার লেদারের জ্যাকেট আর জিন্স। এলোমেলো সোজা চুলগুলো পিঠে ছড়ানো অবস্থায় ডানে বামে তরঙ্গের মতো দুলছিল যখন মেয়েটি দৌড়াচ্ছিল। তার দৌড়ানো দেখে মনে হলো যেন সে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এখন প্রাণ হাতে নিয়ে পালাচ্ছে। নীলাভ্র হেসে উচ্চারণ করল, অদ্ভুত তো। সে ভয় পাওয়ার মতো কি এমন বলল যে মেয়েটা এইভাবে পালিয়ে গেল? কিন্তু তার কাছে ব্যাপারটা ভীষণ মজা লেগেছে। বড় বড় চোখের ভোলা ভালা দৃষ্টি, মায়াবী মুখে এক ঝাঁক আতঙ্ক। ফ্লাইং কিস দেওয়ার স্টাইলটাও দারুণ ছিল। নীলাভ্র হাসতে হাসতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে। হাসি আর থামেই না। তোহা রিক্সায় বসে ঘামছে। প্রত্যেকদিন রেললাইনের এই জায়গাটায় এসে সিগন্যালে পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কেউ চাইলে রিক্সা থেকে নেমে অন্য পাড়ে গিয়ে আরেকটা রিক্সা নিতে পারে, সেক্ষেত্রে রিক্সা ভাড়া অর্ধেক দিতে হবে। এই যেমন রিক্সা ভাড়া যদি হয় 20 টাকা, তাহলে এই পারে নামলে রিক্সাওয়ালাকে দিতে হবে 10 টাকা, ওই পারে গিয়ে দিতে হবে আরও 10 টাকা। মাত্র 5 মিনিটের কাজ, কিন্তু এই 5 মিনিটের কাজটুকু আলসেমিতে করতে ইচ্ছে করে না তোহার। তার চেয়ে আধা ঘন্টা সিগন্যালে দাঁড়িয়ে থাকাও সহজ মনে হয়। তবে আজ বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে। আজকে মা বাবার অ্যানিভার্সারি বলে কথা। গিফট কিনতে হবে, নিজ হাতে রান্না করতে হবে, সারপ্রাইজ প্ল্যান বানাতে হবে, কত কাজ। তোহা রিক্সাটা ছেড়ে দিল। ওই পারে গিয়ে অন্য রিক্সা নেওয়ার উদ্দেশ্যে কাঁধে ব্যাগ নিয়ে রেললাইন ক্রস করছিল। তখনই বিকট শব্দে হর্ন বেজে উঠল। রেলগাড়ি আসছে। তোহার ওই পারে যেতে পারল না, দাঁড়িয়ে গেল। কাছ থেকে রেলগাড়ি ছুটে চলা দেখতে খুব ভয়ঙ্কর লাগে, আর শব্দটাও কি তীক্ষ্ণ, মাথা ধরে যায়। তোহা কান চেপে ধরল। তারপর দ্রুত হাঁটতে লাগলো। রেলগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না, তাই সে নিজেই ট্রেনের বিপরীত দিকে হাঁটা শুরু করলো, যেন জলদি রাস্তা পেরোতে পারে। তোহা চোখ বন্ধ করে হাঁটছিল। হঠাৎ কারো কান্নার গুনগুন শব্দে চোখ মেলে তাকালো সে। বেশ দূরেই একটা ছেলে কানে হাত রেখে হু হু করে কাঁদছে। মুখের অবস্থা বিকৃত, রক্তে ভেসে গেছে সবুজ গেঞ্জি, দুটো হাতি লাল রক্তে রঙিন। তোহা আঁতকে উঠল। বিস্ময়ে চোখের পলক ফেলতেও ভুলে গেল। চারিদিকে মানুষ জড়ো হয়েছে। বুকের অবাধ্য নিঃসঙ্গতা নিয়ে তোহা ধীর পায়ে কিছুটা এগিয়ে গেল, ঘটনাটা কি বোঝার জন্য। ছেলেটা রেললাইনের পাশে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে কাঁদছিল। পেছনে প্রকাণ্ড ভিড়। মানুষজন তোহার মতোই অবাক হয়ে দেখছে। পুরো কথা ভেসে এলো, বেয়াদবি করছিল, দিছে কান কাটটা। কথাটা তোহার কানে ঝংকার তুলল। ছেলেটার কান কেটে দেওয়া হয়েছে। তোহার তাকানোর সাহস পেল না রক্তাক্ত ছেলেটির দিকে। কানহীন একজন মানুষ দেখতে কতটা ভয়ানক হয়। তোহার শরীর শিউরে উঠছে। ছেলেটাকে 4-5 জন মিলে রিকশায় তুলল। বেচারা এমনভাবে কাঁদছে যেন সে কান্না করাটাও ভুলে গেছে। শুধু অদ্ভুত শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। কে যেন বলল, কান কি জোড়া লাগানো যায় না? তোহা প্রশ্নকর্তা দিকে তাকালো না। প্রশ্নটা তাকে করাও হয়নি। ছেলেটা কাঁদতে কাঁদতে রিক্সাওয়ালাকে বলল, যান চাচা যান। তোহা হাতের ব্যাগটা খামছে ধরে সাহস করে ওদের সামনে গিয়ে হেঁটে যায়। ভয়ে নিঃশ্বাস আটকে রাখে। তখনই দেখতে পায় চেয়ারে একটা ছেলে আয়েশ করে বসে আছে। তাকে ঘিরে দাঁড়িয়েছে অসংখ্য মাথা। ছেলেটির চোখে কালো সানগ্লাস, ঘাটটা একটু বাঁকানো, ঠোঁটে সিগারেট। 2 হাতে কালো পিস্তল ঠিক করায় মনোযোগী সে। হৃদয় কুঁচকানো। তোহা জীবনে প্রথমবার বাস্তব পিস্তল দেখছে। তার মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে আছে। ছোট্ট আত্মাটার পানি শুকিয়ে যায় তোহার। ঢোক গিলতে অসুবিধা হয়। কালো শার্ট পরা ছেলেটির চোখ মুখ ভয়ঙ্কর শক্ত। ছেলেটা এতই ফর্সা যে গলার সবুজ শিরাও স্পষ্ট দেখা যাচ্ছে, গাছের শেকড়ের মতো। দেখতে ভয় লাগে। সেই গলায় আবার সাদা সুতো দিয়ে ব্লেড আটকানো। এটা দেখে তোহার কপাল গড়িয়ে এক বিন্দু ঘাম চোখের পাতায় এসে ঠেকল। তোহা চোখ বন্ধ করে নিল। তার মাথা শিরা তপ তপ করে লাফাচ্ছে। মস্তিষ্ক ছোটাছুটি করছে। বন্ধ চোখেও ভয়ঙ্কর দৃশ্যটি ছুটন্ত মস্তিষ্কে ধরা দেয়। টাটকা ফর্সা রঙের ছেলেটির ঠোঁটে রক্ত হিম করা হাসি।
গলায় আটকে থাকা ব্লেড টেনে খুলল সে। তারপর সবুজ গেঞ্জি পরা ছেলেটির কান চিরিত চিরিত করে কাটতে লাগলো। ছেলেটা আকাশ ফাটিয়ে চিৎকার করছে। তোহাও হালকা চেঁচিয়ে উঠল। রাস্তা সব মানুষ ওর দিকে তাকায়। তোহা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। অপ্রস্তুত দৃষ্টিতে আশেপাশে তাকাতে আবার তার দৃষ্টি স্থির হয় চেহারা বসা মানুষটির দিকে। সে আগের ভঙ্গিতেই বসে আছে। তোহা দ্রুত গতিতে হেঁটে যায়। একটা জীবন্ত মানুষের কানকেও এইভাবে কেটে দিতে পারে? এই লোক কি কসাইয়ের বংশধর? তোহার বারবার হ্যালুসিনেশন হচ্ছে, মনে হচ্ছে তার কানটাই কেউ কেটে দিয়েছে। তোহার ডান কানে হাত রাখলো, তারপর বাম কানটাও চেপে ধরল। দুইটা কানেই ব্যথা লাগছে। তোহা অবাক হয়ে অনুভব করলো তার কান দুটি সত্যিই ব্যথা করছে, জ্বলছে। আর জীবনেও এই রাস্তায় আসবে না সে। কোনো মতে বাঁচালিয়ে হেঁটে গেল। আজকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সে সহজে ভুলতে পারবে না। নীলাভ্র গুনগুন করতে করতে ফ্ল্যাটে প্রবেশ করে। জুতা দুটো কোনো মতে খুলে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে দেয়। এসে ভঙ্গিতে ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসলো। তারপর ক্লান্ত গলায় তিলোত্তমাকে ডাকলো। ভাবি, ও ভাবি। তিলোত্তমা ডাইনিং রুম পেরিয়ে ড্রয়িং রুমে ছুটে আসে। নীলাভ্রর খালি হাত দেখে বলে, কি ব্যাপার দেবর মশাই, তোমাকে না বলেছিলাম ভার্সিটি থেকে ফেরার পথে সুপার শপে নেমে আমাকে ফোন দিতে? সুপার শপে কেন? পেঁয়াজ লাগবে, পেঁয়াজ। ঘরে একটা পেঁয়াজও নেই। এখন দুপুরে রান্নাটা হবে কিভাবে শুনি? ও সরি, ভাইকে দিয়ে আনা ভাবি, আমি ভুলে গেছিলাম। তোমার ভাই? তাকে তো দুপুরে খাওয়ার কথা জিজ্ঞেস করলেও স্যাত করে ওঠে। এখন যদি বলি বাসে পেঁয়াজ নেই, তাহলে কুরুক্ষেত্র শুরু হবে। নীলাভ্র উঠে দাঁড়িয়ে বলল, থাক থাক, আমি পাশে বাজার থেকে নিয়ে আসি। ভাইকে বলে দরকার নেই। দাঁড়াও, বাজারের ব্যাগ দিই। দাও। তিলোত্তমা নিচের বেডরুমে গেল। নীলাভ্র পানি খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং রুমে ঢুকতে যাবে, তখনই চমকে উঠল। ডাইনিং রুমে সেই ফ্লাইং কিসওয়ালা মেয়েটি বসে আছে। ওর এক হাতে মোবাইল আর এক হাতে জুসের গ্লাস। নীলাভ্রর পিলে চমকে উঠল। নখ কামড়ে কয়েক সেকেন্ড কিছু একটা চিন্তা করলো সে। তারপর বলে উঠল, হাই, আপনি তো সেই ফ্লাইং কিস না? মেয়েটা নীলাভ্রর দিকে তাকালো। সাথে সাথে ভয় পেয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নীলাভ্র হেসে বলল, আরে ভয়ের কিছু নেই, বসুন। নীলাভ্র মেয়েটার কাছে এগিয়ে আসলো। হাসি মুখে আবারও বলল, আমি নীলাভ পটোয়ারি। আপনার নাম কি? নীলাভ্র হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। মেয়েটা ভয়ে নড়াচড়া করলো কিছুক্ষণ। অদ্ভুত চোখে আশেপাশে তাকালো, কোনো শব্দ করলো না। তারপর হঠাৎ নীলাভ্র হাতটা ধাক্কা মেরে সরিয়ে দৌড়ে চলে গেল। সামনের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নীলাভ্র এমন আচরণে বোকা বনে গেল। মেয়ে এমন করলো কেন? আচ্ছা, ফ্লাইং কিস বলা কি মাইন্ড করেনি তো? তিলোত্তমা নীলাভ্রর কাঁধে হাত রেখে বলল, নাও দেবর মশাই, 2 কেজি পেঁয়াজ আনবে, আর সস্তা পেলে 5 কেজি নিয়ে এসো। আচ্ছা, তুমি তো আবার দামাদামি করতে পারো না। থাক, সমস্যা নেই, 5 কেজি লাগবে না, 2 কেজি আনো, এখন যেহেতু লাগবেই। নীলাভ্র ঘুরে তাকিয়ে প্রশ্ন করল, ভাবি, মেয়েটাকে? তিলোত্তমা অবাক হয়ে বলল, কোন মেয়ে? একটু আগে ডাইনিং টেবিলে বসেছিল। গায়ে চকলেট কালারের জ্যাকেট ছিল আর লম্বা লম্বা চুল। তিলোত্তমা হেসে বলল, ও আচ্ছা, রিম্মির কথা বলছো? ও আমার ছোট বোন। নীলাভ্র তুমুল বিস্ময়ে বলল, কি? আমি তো জানি ভাইয়ের কোনো শালি নেই, তাহলে এটা আবার কোথা থেকে এলো? আসলে আপন বোন না, আমার মামার মেয়েও। 5 বছর পর অস্ট্রেলিয়া থেকে এসেছে। এখানে বেড়াতে এনেছি ওকে। ও, কিন্তু বিদেশি মেয়ে আচরণ এত আজব কেন? কি করেছে? বাঙালি মেয়েদের মতো লজ্জা পায়। আমি একটু কথা বলতে এসেছিলাম, হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালাম, সে উত্তর তো দিলই না, উল্টে আমার হাতে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল। ওই ঘরে দরজা আটকে বসে আছে। অদ্ভুত, আমি কি ওকে খেয়ে ফেলবো নাকি? আচ্ছা বাদ দাও, ওর সাথে বেশি কথা বলার দরকার নেই। কেন? কারণ ও তোমার কথা বুঝবেই না। তোমার বোন কি বাংলা জানে না নাকি? ছি ভাবি। আচ্ছা, অস্ট্রেলিয়া ছিল ভালো কথা, তাই বলে নিজের মাতৃভাষাটা শিখবে না? এটা তো অন্যায়। বাংলাদেশে কেন এসেছিল তাহলে? নীল, শুধু বাংলা কেন, ইংলিশ, উর্দু, ফার্সি, যা ইচ্ছা ট্রাই করো, ও কিছুই বুঝবে না। নীলাভ্র হাত ভাঁজ করে বলল, তাহলে কি বুঝবে? উগান্ডার ভাষা? না নীল, সাংকেতিক ভাষা লাগবে। নীলাভ্র ভ্রু কুঁচকে বলল, কি? আসলে ওর ছোটবেলায় অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে বোবা, কানে শুনতেও পায় না, মুখে কিছু বলতেও পারে না। তাই ওর সাথে কথা বলতে গেলে ইশারায় বলতে হয়। এটাকে বলে সাংকেতিক ভাষা। তুমি তো আর সাংকেতিক ভাষা জানো না, তাই ওর সাথে তোমার কথা না বলাই ভালো। ও আবার একটু ফিতু টাইপ। হয়তো তুমি কিছু একটা বলবে, ও ভাববে তুমি ওকে বকছো, তারপর ভয় পালিয়ে যাবে। হতভম্ব নীলাভ্রর হাতের ভাঁজ খুলে গেল বিস্ময়ে। সে আর কিছুই বলতে পারল না। এত মিষ্টি দেখতে একটা মেয়ে বাক প্রতিবন্ধী, কানেও শুনতে পায় না, আবার মুখেও কিছু বলতে পারে না।
ভাবতেই কষ্ট লাগে। নীলাভ্রর বুকের বাম পাশটা তীব্র ব্যথায় ছেয়ে গেল। তোহা চপিং বোর্ডে সবজি কাটছে খুব ধীরে ধীরে। তার হাতের আঙুল কাঁপছে, ছুরিটাও ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না। বাসায় তোহা আর পূরবী ছাড়া কেউ নেই। মা বাবা একসাথে লাঞ্চ ডেইরে গেছে, ফিরবে সন্ধ্যায়। এর মধ্যেই তোহা পূরবীকে নিয়ে সারপ্রাইজে সব ব্যবস্থা করে ফেলবে। ঘড়িতে বিকেল 4টে বাজে, হাতে সময় মাত্র 2 ঘন্টা। এখনো কোনো কাজই শেষ হয়নি। তোহা ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামছে, যেদিকে তাকাচ্ছে মনে হচ্ছে রক্ত আর রক্ত। ভয়ে হাত পা শিথিল হওয়ার উপক্রম। পূরবী তোহার অবস্থা থেকে ওকে এক হাতে ধাক্কা মারল। তোহা ভয়ে চমকে উঠল, মুখ দিয়ে শব্দ করল আহ! পূরবী হাসতে শুরু করলো। তোহা কপালে ঘাম মুছে বিরক্ত গলায় বলল, কি সমস্যা তোর? পূরবী হাসতে হাসতে বলল, আগে তোর নিজের সমস্যা বল, এভাবে কাঁদছিস কেন? তখন থেকে কি জানি ভাবছিস আর ভাবছিস। কাজ তো করছিসই না, আরও বাড়াচ্ছিস। টেবিলের ওয়ালমেটটাকেও ছুরির আঘাতে নষ্ট করে ফেলেছিস। তোহা সঙ্গে সঙ্গে টেবিলে তাকালো। ওয়ালমেটে অনেকগুলো ছুরির আঁচড়। তোহা অবাক হয়ে বলল, এমা এসব কিভাবে হলো? অন্যদিকে তাকিয়ে কাজ করলে তো এমন হবেই। আচ্ছা, তুই কি কি চিন্তা করছিলি? তোহা মুখে মালিশ করে বলল, কিছু না। পূরবী তোহার সামনে এসে দাঁড়ালো, চোখ ছোট করে দৃঢ় গলায় বলল, বল। তোহা চলে যেতে নিল। পূরবী ওর হাত ধরে ধমকের গলায় বলল, বলবি না? তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসলো। পূরবী ওর সামনে বসলো। তোহা কলেজ থেকে ফেরার পথে যা দেখেছিল সব পূরবীকে বলল। সবকিছু শোনার পর পূরবী শিহরিত গলায় উচ্চারণ করলো, রক্কাটা শাহ। মানে? তুই যাকে দেখেছিস সে খুব বিখ্যাত সন্ত্রাসী, নাম রক্কাটা শাহ। পুরা নাম মনে নেই, আমি এই লোকাল নামটাই জানি। মানুষ এই নামে তাকে চেনে। আসলে সে মানুষের রক কেটে বেড়ায়। আমি পেপারে এটা নিয়ে অনেক বড় একটা আর্টিকেল পড়েছিলাম, কিছুদিন আগে ফেসবুক পেজেও দেখেছি। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, ছেলেটাকে দেখতে পুরো রাজপুত্রের মতো, এত ইনোসেন্ট চেহারা। তুই ছবি দেখলে ক্রাশ খেয়ে যাবি। এত ইনোসেন্ট মুখ নিয়ে এসব সাংঘাতিক কাজ করে কিভাবে আল্লাহ মাবুদ জানে। তোহা ভীত গলায় বলল, আমি তো রক কাটতে দেখিনি, কান কাটতে দেখেছি। তারপর থেকে আমার দোকানে ব্যথা করছে। আর এখন তোর কাছে রক কাটার কথা শুনে আমার রগেও ব্যথা লাগছে। পূরবী হেসে বলল, ধ্যাত পাগল, কান কেটেছ ওই ব্যাটার, তোর ব্যথা লাগবে কেন? জানি না। আচ্ছা, এই রক কাটা এত নিষ্ঠুর কেন? আমার না এখন আব্বু আম্মুর জন্য ভয় লাগছে। ওরা তো বাইরে আছে, যদি ওদেরকে মেরে ফেলে। একটা থাপ্পড় দিব এসব আলতু ফালতু কথা বললে। বলতি নাকি তুই? আন্টি আঙ্কেল ওর কি ক্ষতি করেছে যে মারবে? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, এই মস্তানটা মানুষের এত ক্ষতি করে, তাহলে ওকে পুলিশে ধরে না কেন? ধরে তো, প্রায় ধরে। বছরের অর্ধেক সময় তো সে জেলে কাটায়, কিন্তু বেশি দিন ওকে আটকে রাখা যায় না। কোনো না কোনোভাবে জামিনে ছাড়া পেয়ে যায়। তারপর আবার যেই লাও সেই কদু। জেল থেকে ছাড়া পেয়েও আবার মস্তানি করে? হুম। একে র্যাবের হাতে তুলে দেওয়া উচিত। ক্রস ফায়ার মারুক। পূরবী মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তখনই কলিং বেল বেজে উঠল। তোহা আঁতকে উঠল। পূরবী দরজা খোলার জন্য উঠে দাঁড়াতেই তোহা ওর হাত ধরে বলল, খুলিস না প্লিজ। কেন? যদি রক কাটা আসে? পূরবী বিরক্ত হয়ে বলল, ধুর, ওই লোক কেন আসবে? তোর সব কিছুতেই বাড়াবাড়ি। তোহা ভয়ে চেয়ারে গুটিসুটি হয়ে বসে রইল। পূরবী দরজা খুলতেই দেখলো নীলাভ্র এসেছে। পূরবীর মুখে হাসি ফুটল। কবলের চুলগুলো কানে গুঁজে পূরবী লজ্জারাঙা মুখে বলল, হাই, কেমন আছো নীল? নীলাভ্র কড়া চোখে তাকাতেই পূরবী বলল, ভাইয়া কেমন আছো? নীলাভ্র এই প্রশ্নের উত্তর দিল না। তোহার সামনে এসে দাঁড়ালো। তোহার মনে প্রশান্তি ফিরেছে নীলাভ্রকে দেখে। তোহা মৃদু হেসে বলল, নীল ভাইয়া তুমি? নীলাভ্র কাটছাট গলায় বলল, তোর কাছে সাংকেতিক ভাষা শেখার বই আছে? কেন? একটু লাগবে। তোহা চেয়ার থেকে বানাবি সোজা হয়ে বসে বলল, আব্বুর বইয়ের আলমারিতে দেখতে হবে, থাকতেও পারে। নীলাভ্র শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, যা তো, দেখ গিয়ে, আমি বসছি। নীলাভ্র চেয়ারে বসলো। তোহা বলল, তুমি কি করবে বই দিয়ে? সাংকেতিক ভাষা শিখবো। কেন? কেন আবার? কথা বলার জন্য। সাংঘাতিক ভাষায় কেন কথা বলতে হবে? তুমি কি মুখ দিয়ে কথা বলতে পারো না? আমি পারি, কিন্তু আমার মতো সবাই পারে না। তাই সাংকেতিক ভাষা শেখা দরকার। দেরি করিস না তো, যা তো, দেখ বই আছে কিনা, নাহলে আমাকে আবার নীলক্ষেত যেতে হবে। আচ্ছা, যাচ্ছি।
তোহা তার বাবার ঘরে চলে গেল। পূরবী নীলাভ্রর পাশে বসে গালে হাত রেখে কোমল গলায় বলল। চা দেই? নীলাভ্র আর চোখে তাকিয়ে বলল, আমি যেন তেন চা খাই না। ইস কি ভাব, সাংস্কৃতিক ভাষা শিখে কার সাথে কথা বলবে? তোর কি, তুই নিজে কাজ কর, যা। পূরবী একটা মুখ ঝামটা দিয়ে রান্নাঘরে চলে গেল। তোহা একটা মিডিয়াম সাইজের বই এনে বলল, ধুলা আছে অনেক, ঝেড়ে নিও। আমার মনে হয় এটাই সাইন ল্যাঙ্গুয়েজের বই, কিন্তু ইংরেজি ভার্সন। নীলাভ্র বইটা নিয়ে এপিটোপিট দেখল, তারপর হেসে বলল, থ্যাঙ্কস। তোহা বলল, ওয়েলকাম। নীলাভ্র বই নিয়ে চলে গেল, কিন্তু দরজাটা সম্পূর্ণ খুলে রেখে গেল। তোহা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করলো। জোরে শব্দ হলো। পূরবী ভয় পেয়ে বলল, ওরে বাবা, এটা কি হলো? এত জোরে কেউ দরজা বন্ধ করে? তোহা দরজার সাথে পিঠ লাগিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আমার ভয় লাগছে, মনে হচ্ছে এক্ষুনি রক্কাটাসা চলে আসবে। পূরবী একটু মজা নেওয়ার জন্য বলল, আচ্ছা তোহা, মনে করো ওই রক কাটা শাহের সাথে তোর বিয়ে হয়ে গেল, তখন কি করবি? তোহা এ কথা শুনে রেগে আগুন হয়ে গেল। টেবিল থেকে ছুরিটা নিয়ে কিরমির করে বলল, পূর্বীর বাচ্চা, এখন আমি তোর রক কাটবো। পূরবী খিলখিলিয়ে হাসতে লাগলো। কে জানতো ওর দুষ্টুমির ছলাবলা কথাটাই একদিন চরম সত্যি হবে। ডিনার শেষ। তোহার পূরবী একই রুমে ঘুমাতে এসেছে। তোহার হাতে একটা দার্শনিক বই। সচরাচর কখনো বই পড়ে না সে, কিন্তু তার বাবা জাভেদ সাহেবের বই পড়ার নেশা আছে। উনার ঘরে এক আলমারি বই, ব্যক্তিগত লাইব্রেরিতে বইয়ের ভান্ডার। আজকে তোহা ভয় কাটাতে বই নিয়ে বসেছে। বইয়ের ভেতরে ডুবে থাকলে আজে বাজে চিন্তা কল্পনায় আসবে না। পূরবী নখে নীল পালিশ লাগাতে লাগাতে বলল, ঘুমাবি না? তোহা বইয়ে মনোযোগ রেখে উত্তর দিল, ঘুম আসছে না। আমারও আসছে না। আচ্ছা, নীল যে বইটা নিয়ে গেছিল সেটা আর ফেরত দিতে এলো না কেন? বইয়ের জন্য তুই এত পাগল হচ্ছিস কেন? দেবে এক সময়। ও সাংকেতিক ভাষা শিখে করবেটা কি? তোর জানতে ইচ্ছে করছে না? না। পূরবী বিরস মুখে আবার নীল পালিশ লাগানো মন দিল। মনে মনে গুনগুন করলো, সে যে কেন আসে না, আমার ভালো লাগে না, আজ আসুক তারে আমি মজা দেখাবো। তোহা চট করে বইটা ভাঁজ করে পূরবীর দিকে ঘুরে বলল, সত্যি করে বল পূর্বী, নীল ভাইয়াকে তুই পছন্দ করিস তাই না? পূরবী তাকিয়ে এক চোখে টিপে বলল, প্রথম দিন থেকেই। তোহা অবাক হয়ে বলল, আমাকে বলিসনি কেন? তুই জিজ্ঞেস করিসনি তাই। আগ বাড়িয়ে বলে নিজের দাম কমাতে যাব কেন? তুই কি সিরিয়াস? সিরিয়াসের ওপরেও যদি আর কিছু থাকে, আমি সেটাই। পূরবী কথা শেষ করে নখে ফু দিল। তোহা মুখ ছোট করে বলল, কিন্তু পূর্বী, আমি শুনেছিলাম নীল ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখা হয়ে গেছে। পূরবী ছ্যাঁত করে উঠল। কোত্থেকে শুনেছিস? তিলু ভাবি একদিন বলছিল। কোন মেয়ে? পূরবী চোখ শুরু করলো, যেন মেয়ের নামটা জানতে পারলে এক্ষুনি খুন করতে চলে যাবে। তোহার ঠোঁট উল্টে বলল, আমি কি জানি কোন মেয়ে, শুধু জানি বিয়ে ঠিক হয়েছে। পূরবী দুই হাত কপালে ঠুকতে ঠুকতে বলল, हाय रब्बा, अब मेरा क्या होगा? मैं तो मर गई। তোহা বইটা দুম করে বিছানায় রেখে উঠে দাঁড়ালো। ওড়না ঠিক করতে করতে বলল, ঢং করিস না, আমি মিথ্যে বলেছি। পূরবী হি হি করে হেসে বলল। আমিও আগেই বুঝেছি। তোহা আয়নার সামনে দাঁড়িয়ে ওর কান দুটো একবার দেখলো। কল্পনা করতে লাগলো, কান ছাড়া একটা মানুষকে দেখতে কেমন লাগে। তার যদি কান না থাকতো তাহলে তাকে দেখতে কেমন লাগতো। চুল দিয়ে নিজের ডান কান ঢেকে কল্পনা করতে লাগলো তোহা। ধরে নিল তার কান নেই। এখন তাকে কেমন লাগছে? খুব বেশি খারাপ লাগছে না, কিন্তু চুল সরিয়ে দিলে ঠিকই খারাপ লাগবে। বিদঘুটে ভয়ঙ্কর জঘন্য দেখাবে। পূরবী হঠাৎ বিছানা থেকে বইটা তুলে মাইকের মতো বানালো। তারপর রকিং স্টাইলে উচ্চ শব্দে গান শুরু করলো। রক সং উচ্চ শব্দে না গেলে শুনতে ভালো লাগে না। शाह शाह शाह, रॉक काटा शाह, एक रॉक काटा शाह मेरा दिल ले गया, जाते जाते मीठा मीठा गम दे गया, शाह शाह शाह, ओरे शाह शाह शाह। তোহা কান চেপে ধরলো। তোহার মা সৈয়দা লাভলি হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। কি হয়েছে তোদের? চেঁচাচ্ছিস কেন? পূরবী দ্রুত বই দিয়ে বানানো মাইক পেছনে লুকিয়ে ফেলে। চিমসানো গলায় বলে, সরি আন্টি, গান গাইছিলাম। লাভলি বললেন, এটা গান ছিল? আমি ভাবলাম ভূমিকম্প শুরু হয়েছে। তোহা মুখে হাত দিয়ে হেসে দিল। পূরবী লজ্জা পেয়ে মাথা নুইয়ে জিভ কাটলো। লাভলি বললেন, আজকে অনেক কষ্ট করছিস তোরা, এখন ঘুমা। চিৎকার চেঁচামেচি যেন আর না শুনি। পূরবী অনুগত ভঙ্গিতে মাথা দুলিয়ে বললেন। আচ্ছা। লাভলি বললেন,
তোহা, তুইও শুয়ে পড়, সকালে কলেজ আছে না? জি আম্মু, লাভলি ছুটে যেতেই তোহার রেগে মেগে বলল, আজকে আমরা সারপ্রাইজ দিয়েছি বলে মায়ের মন ভালো ছিল, এই জন্যই কিছু বলিনি, না হলে এক্ষুনি পিঠে 2-4 ঘা পড়তো। সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো তোর। তুই তো আয়নার দিকে তাকিয়ে চায়ের কথা চিন্তা করছিস। তোহা চোরের মতো চোখ ঘুরিয়ে বলল, তুই কিভাবে বুঝলি? কানে হাত দেওয়া দেখেই বুঝেছি। তুই কি ভাবছিলি? সত্যি করে বল তো। নিশ্চয়ই ভাবছিলি কানকাটা সায়ের সাথে তোর বিয়ে হয়েছে, বাসরাতে সে ছুরি দিয়ে ছিট করে তোর কান কেটে দিচ্ছে, তাই না? পূরবী মুখে হাত দিয়ে হাসতে শুরু করলো। তোহার হাত পা ভয়ঙ্করভাবে শিরশির করে উঠল। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তোহা বলল, ভেরি লেম জোকস। তোহা ঠোঁট ভেঙিয়ে পূরবীর হাত থেকে বই কেড়ে নিল। বইটা বাবার আলমারিতে রাখতে যেতেও তার ভয় লাগছে। মনে হচ্ছে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, বের হলেই অঘটন ঘটবে। উফ, এই অবস্থায় বাঁচবে কিভাবে সে? তার উপর পূরবী যে ভয় দেখিয়েছে, আজ রাতে ঘুমালে তোহা এই নিয়ে দুঃস্বপ্ন দেখবেই দেখবে। স্বপ্নে সত্যি শাহের সাথে তার বিয়ে হবে। তারপর তোহা চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে রইল। আর কল্পনা করা যাচ্ছে না, বুকে দুম দাম শব্দ হচ্ছে, ভয়ঙ্কর শব্দ। পূরবী শীষ বাজাতে বাজাতে নীল পলিশ ড্রেসিং টেবিলে রাখলো। তোহা রুমের বাইরে পা বাড়ালো না, বিছানায় বসে ভয় কাটাতে বলল, আচ্ছা, তুই এই রাতের বেলা নেল পালিশ লাগাচ্ছিস কেন? ফজরের নামাজ পড়বি না নাকি তোর নামাজ নেই? নামাজ আছে, আমি একটু পরেই তুলে ফেলবো, ছবি তোলার জন্য নিয়েছি। তোহা ঠোঁট বাঁকিয়ে বলল। কত ঢং! পূরবী দাঁত বের করে চোখ খিঁচে হাসল। তোহা হঠাৎ বলল, আচ্ছা পূর্বী, ছাদে যাবি? কেন? আমার ভালো লাগছে না, কেমন জানি দম বন্ধকর অনুভূতি হচ্ছে। খোলা জায়গায় গেলে শান্তি লাগবে। ছাদে গিয়ে ইচ্ছা মতো ছবিও তোলা যাবে। আচ্ছা চল। দুই বোন একসাথে ছাদে গেল। নীলাভ্র ছাদে পাটি বিছিয়ে শুয়ে আছে। যে দড়িতে মানুষ কাপড় নাড়ে, সেই দড়িতে নীলাভ্র লাইট ঝুলিয়েছে। তারপর লাইটের নিচে শুয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে। পায়ের জুতো কাগজে মুড়িয়ে বানিয়েছে বালিশ। পূরবী আর তোহা প্রথমে নীলাভ্রকে দেখে অনেক ভয় পেয়ে গেছিল। পূরবী বুকে থুতু দিয়ে ভয়টা সামলে নিলেও তোহা দৌড়ে পালিয়ে যেতে চাইল। পূরবী বলল, চলে যাচ্ছিস কেন? তোহা আতঙ্কিত গলায় বলল, লাশ লাশ, রক্ত রক্ত। আরে রক্ত কোথায় দেখলি? আর লাশ কে? এটা তো নীল শুয়ে আছে। তোহা স্থির হলো। চোখ কোঁচলে আরেকবার দেখলো, হ্যাঁ আসলে নীলাভ্র শুয়ে আছে। তোহা হাঁপ ছেড়ে বলল, পূরবী তোহার মাথায় গাঁটটা মেরে বলল, চল। তোহার পূরবী নীলাভ্রর কাছে গেল। নীলাভ্র ওদের দেখে উঠে বসলো, ভ্রু কুঁচকে বলল, তোরা এত রাতে এখানে কি করছিস? ঘুম নেই? পূরবী তর্ক করার মতো বলল। তোমার ঘুম নেই? নীলাভ্র নিচে ঠোঁট কামড়ে পূরবীকে ভয় দেখালো। পূরবী মুখ ভেঙচি দিল। তোহা শান্ত গলায় জিজ্ঞাসা করলো, এত রাতে তুমি এইখানে বসে বই পড়ছো কেন ভাইয়া? মশা কামড়ায় না? অ্যারোসল নিয়ে বসে আছি, মশার বাপও আসতে পারবে না। নীলাভ্র চারিদিকে অ্যারোসল স্প্রে করে দিল। তোহা হেসে বলল, এত আয়োজন করে কি বই পড়ছো? বিকালে যে তোর কাছ থেকে আনলাম সেটাই। কি এত মনোযোগ দিয়ে তুমি একটা নন ফিকশন বই পড়ছো? আরে অনেক কিছু শিখেছি। মুখ ছাড়া হাতেরও যে নিজস্ব ভাষা থাকে, সেটা এই বই না পড়লে জানতেই পারতাম না। ইশারায় কথা বলা যে কতটা মজা, সেটা না দেখলে বুঝবি না। দাঁড়া, তোদের দেখাচ্ছি। অনুমান করতো আমি কি বলছি। নীলাভ্র প্রথমে তোহা পূরবীর দিকে আঙুল তাক করলো। তারপর বুকের কাছে হাত নিয়ে পাখির ঠোঁটের মতো ইশারা করলো। তারপর শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে বৃত্ত বানিয়ে বোঝালো, দারুণ। পূরবী কিছুই বুঝলো না, কিন্তু তোহা সাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই জানে, তাই হাসি মুখে বলল, তোমাকে আমার ভালো লেগেছে। পূরবী চোখ গোল করে তাকালো। নীলাভ্র হেসে আঙুল উঠিয়ে মাথা উপর নিচ করলো, মানে ঠিক হয়েছে। এরপর সে আবার তোহার দিকে আঙুল ইশারা করে নিজের চেহারায় হাত ঘুরিয়ে একই প্রকাশভঙ্গি দেখিয়ে দারুণ বোঝালো। এবার তোহা বলল, তুমি দেখতে অনেক সুন্দর। পূরবীর মুখ হা হয়ে গেল। নীলাভ্র এবারও সন্তোষজনক হাসি দিল। তোহা ঠিক বুঝেছে। নীলাভ্র বুকের বাম পাশে হাত নিয়ে 4 আঙ্গুলে লাভ সাইন তৈরি করলো। এবার তোহা বলল, আমি তোমাকে ভালোবাসি। পূরবী বিস্ফোরিত চোখে বলল, 1 মিনিট, তুমি দেখতে সুন্দর, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবাসি, এসব সাইন ল্যাঙ্গুয়েজ কেন শিখছো? তুমি কি কোনো বোবা মেয়েকে প্রপোজ করার কথা ভাবছো? নীলাভ্র এক চোখ ছোট করে কঠিন মুখে তাকালো। তোহা বলল, তাতে তোর বাপের কি? পূরবী আগুন দৃষ্টিতে তাকালো তোহার দিকে। তোহা হেসে বলল, সরি, আমি কি করব? নীল ভাইয়াই তো এটা বলেছে।
পূরবী এবার কঠিন দৃষ্টিতে নীলাভ্রর দিকে তাকালো। নীলাভ্র নাকের কাছে হাত নিয়ে জিভ বের করে পূরবীকে ভেঙালো। পূরবী রেগে মেগে ছাদের অন্য পাশে চলে গেল। নীলাভ্র হাসতে হাসতে তোহাকে জিজ্ঞাসা করলো, কেমন শিখেছি? দারুণ। নীলাভ্র মনে সাহস পেল। এখন রিম্মির সাথে কথা বলতে আর দ্বিধা নেই। নীলাভ্র বইটা দিয়ে বলল, তোর বইতে নিয়ে যা, আমার কাজ শেষ। থ্যাংক ইউ। নীলাভ্র উঠে দাঁড়ালো। তখনই পূরবী এসে বলল, 1 মিনিট। নীলাভ্র বিরক্ত গলায় বলল, কি হয়েছে? এখনই 700 টাকা ফেলো। মানে কিসের টাকা? বই ভাড়া নিয়েছো 7 ঘন্টার জন্য। প্রতি ঘন্টায় 100 করে হলে মোট 700 টাকা জমেছে। মিনিটের খুচরা হিসাব বাদ। ভালোই ভালোই 700 টাকা ফেলো, না হলে যেতে দিব না, বেঁধে রাখবো। তোহা চোখ পাকিয়ে বলল, হোয়াট ইজ দিস পূর্বী? আমরা কি বই ভাড়াদার ব্যবসা খুলেছি নাকি? ছি। পূরবী গর্জিত গলায় বলল, অবশ্যই, সব কি মাগনা নাকি? এখনই 700 টাকা দিতে হবে। নীলাভ্র বিরস মুখে বলল, এই বইয়ের দামও তো 700 হবে না। পূরবী বিনুনি দুলিয়ে বলল, এত কিছু বুঝি না। তুমি বই নিয়েছো, পড়েছো, প্রতি ঘন্টায় 100 করে ভাড়া, 700 হয়েছে, এখন দিতেই হবে। নীলাভ্র তোহার দিকে তাকালো। তোহা বলল, এই পাগলির কথা শোনো না তো। তুমি যাও, কোনো টাকা লাগবে না। বই আমি তোমাকে দিয়ে দিয়েছি না, আমি বলছি টাকা লাগবে না। নীলাভ্র হেসে পূরবীর দিকে তাকালো। এই হাসির মানে সে জিতে গেছে। পূরবী গা জ্বালানো ভঙ্গিতে বলল, মাগনা বই পড়ার কত শখ, ছ্যাঁচড়া স্বভাব। তোহা পূরবীকে চোখ রাঙিয়ে ধমক দিল। পূর্বী, কি যাতা বলছিস? নীলাভ্র চেতে গেল। পূরবী বলল, আচ্ছা থাক, টাকা লাগবে না, কিন্তু এর বদলে আমাকে ট্রিট দিতে হবে। কালকে শুধু তুমি আর আমি পূর্বাঞ্চলে ঘুরতে যাব, একসাথে রুমালি পরোটা খাবো। বলো, রাজি? তোহা এবার মুখ টিপে হেসে দিল। তাহলে এই সুযোগের অপেক্ষাতেই পূরবী এসব করছিল? নীলাভ্র সরু চোখে তাকিয়ে ঘাড় তেরার মতো বলল, না, রাজি না। তারপর পকেট থেকে 1000 টাকা নোট বের করে পূরবীর হাতে দিয়ে বলল, তুই নিজে গিয়ে খেয়ে আসিস, 300 টাকা এক্সট্রা টিপ দিলাম, ফালতু। নীলাভ্র চলে গেল। তোহার হাসি থামছেই না। পূরবীর মুখ অপমানে ফ্যাকাশে হয়ে গেছে। তোহা বলল, এবার ভালো হয়ে যা। হাত পা আছড়ে রাগী গলায় বলল, ওকে, কিভাবে শিক্ষা দেই দেখিস। ডাইনিং রুমে বসলেই প্রত্যেকটা বেডরুমের ভেতরে দেখা যায়। নীলাভ্রদের ফ্ল্যাটে বেডরুম 3টে। এক রুমে ভাইয়া ভাবি থাকে, অন্য রুম নীলাভ্রর নিজের। আরেক রুমে তো রিম্মির থাকার কথা, কিন্তু সে নেই কেন? দুটো রুমই ফাঁকা। ভাইয়া ভাবির ঘরের দরজা ভেরানো। রিম্মি কি ভেতরে আছে? একটু পরেই তিলোত্তমা দরজা খুলে বেরিয়ে এলো। নীলাভ্রকে দেখে রাগী গলায় বলল, কি ব্যাপার দেবর মশাই, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাত পর্যন্ত কইছিলে? নীলাভ্র আশেপাশে তাকিয়ে কথা বের করার উদ্দেশ্যে বলল। সবাই কি ঘুমিয়ে গেছে? তিলোত্তমা হাই তুলতে তুলতে বলল, সবাই আর কে? তোমার ভাইয়া ঘুমিয়েছে, আমি জেগেছিলাম তোমার জন্য, তোমাকে খেতে দিব তাই। আমি খেয়ে নিতাম ভাবি, তোমার কষ্ট করে জেগে থাকার দরকার ছিল না। তিলোত্তমা ফ্রিজ থেকে খাবার বের করতে করতে বলল, আমি না থাকলে খাবার গরম করতে কি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খেতে বুঝি? আমি গরম করতাম। তিলোত্তমা ব্যঙ্গ করে বলল, ইস, আগামীকাল মা আসছেন, তোমার এসব অনিয়ম আর চলবে না। কাল থেকে ঠিকঠাক সময়ে বাসায় ফিরবে, সময় মতো খাওয়া দাওয়া করবে, না হলে মা আমাকেই বকবে, ভাববে আমি তোমার যত্ন নিই না। কিন্তু তুমি যে আমার কথাই শোনো না, সেটা মাকে কে বোঝাবে? তোমার জন্য আমি মায়ের ছাড়ি শুনতে পারবো না। তিলোত্তমা কথা শেষ করে খাবার ওভেনে ঢুকিয়ে দিল। নীলাভ্র তিলোত্তমার কোনো কথাই শুনছে না। সে উঁকি ঝুঁকি মেরে রিম্মিকে খুঁজে যাচ্ছে। তিলোত্তমা বলল, আর কতদিন আলালের ভাই দুলাল হয়ে থাকবে? এবার একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো না। চাকরি বাকরি খোঁজো, প্রয়োজনে ব্যবসা শুরু করো। তোমার সমবয়সী ছেলে মেয়েরা কত কি করে। এখনো ডিগ্রি শেষ হয়নি ভাবি, এটা অন্তত শেষ করতে দাও, তারপর চাকরি প্রসঙ্গ টেনো। ডিগ্রি শেষ না হলে কিছু করা যায় না বুঝি? অনলাইনে ফ্রিল্যান্সের কাজও তো করতে পারো। তাছাড়া তোমার ভাইয়ের বন্ধু ছোট ভাই, তার কাছ থেকেও কিছু শেখা উচিত। ছেলেটা কত সুন্দর সুন্দর কন্টেন্টে আপডেট করে ইউটিউবে, মিলিয়ন ভিউজ ছাড়িয়ে যায়। মাসে মাসে কত যে ইনকাম হয় কোনো ধারণা আছে? এসবে অনেক লাভ, তুমিও শুরু করতে পারো। সারাদিন করোটা কি? পড়াশোনা আর টুই টুই করে ঘুরে বেড়ানো ছাড়া অন্য কোনো কাজ আছে তোমার? এসব কথা এখন কেন ভাবি? বিয়ের সাথে তো করতে হবে নাকি? চিরকুমার থাকার প্ল্যান নিশ্চয়ই নেই। নীলাভ্রর গলায় ভাত আটকে গেল। ভাবি তাহলে এই জন্যই এত কিছু বলছে? নীলাভ্র সন্দেহী গলায় জিজ্ঞাসা করল, মা কি আগামীকাল বাসায় আসছে আমার বিয়েটার জন্য?
তুমি ছেলে মানুষ, তোমাকে বিয়ে দেবে কেন? বিয়ে করাবে। অবশ্য মায়ের মনের কথা জানি না, তবে আমি আন্দাজ করেছি সত্যি নাও হতে পারে। অসম্ভব। এই বয়সে বিয়ে করে স্বাধীন জীবন পরাধীন করার কোনো ইচ্ছে নেই আমার। বিয়ে করলে বুঝি জীবন পরাধীন হয়? ভাইকে তো দেখছি কত স্বাধীন, তাই না? তিলোত্তমা হেসে বলল, ফাজিল একটা। খাও তাড়াতাড়ি, পানি দিব? দাও। তিলোত্তমা পানি ঢেলে নীলাভ্রর পাশে বসলো। নীলাভ্র অস্বস্তি ঠেকিয়ে জিজ্ঞেস করেই ফেলল, তোমার বিদেশি বোন খেয়েছে? কে, রিম্মি? আর কেউ আছে নাকি? ও তো দুপুরেই খেয়ে দিয়ে চলে গেছে। নীলাভ্র বিষম খেল। তিলোত্তমা দ্রুত পানি এগিয়ে দিল। নীলাভ্র পানি খেয়ে জোরে শ্বাস ছেড়ে বলল, চলে গেছে মানে? তো যাবে না? সারা জীবন এখানে থাকতে এসেছে নাকি? তাই বলে একদিনও থাকবে না? আমি তো ভেবেছিলাম কমপক্ষে 1 সপ্তাহ অন্তত থাকবে। তোমার সাথে ওর পরিচয় করানোটা জরুরি ছিল, তোমার জন্য অপেক্ষাও করেছিলাম, কিন্তু তুমি তো আসলেই না। আসবো কিভাবে? প্রিপারেশন নিচ্ছিলাম তো। কিসের প্রিপারেশন? তুমি তো বলেছ তোমার বোন উগান্ডার ভাষা বোঝে না, সাংকেতিক ভাষা লাগবে, সেটাই প্র্যাকটিস করছিলাম। আজব, সাংকেতিক ভাষা কেন লাগবে? তুমি না বললে ও বাবা সাংকেতিক ভাষা স্যার কিচ্ছু বোঝে না ও? তিলোত্তমা কপালে হাত ঠেকিয়ে বলল, হায় রে দেবর মশাই, আমার বোন বাবা হতে পারে, বুদ্ধির হতে পারে, কিন্তু মূর্খ তো আর না। আমরা ওর লিখে লিখে কথা বলি। তাছাড়া ওর কাছে সবসময় কলম চিরকুট থাকে। তুমি কথা বলতে গেলেই তোমার হাতে চিরকুট আর পেন ধরিয়ে দেবে। কই, আমাকে তো দেয়নি। তিলোত্তমা হেসে বলল, তাহলে মনে হয় তোমাকে পছন্দ হয়নি। নীলাভ্র রেগে উঠে দাঁড়ালো, শক্ত গলায় বলল, তোমার বোন অহংকারী। তারপর বেসিনে গিয়ে হাত ধুয়ে ফেল। তিলোত্তমা বলল, আরে আরে, খাবারটা শেষ করো। নীলাভ্র রুমে ঢুকে দরজা আটকে দিল। তিলোত্তমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কত জেদ ছেলের। তারপর টেবিল গোছাতে শুরু করলো। তোহা, তুই রিসেন্ট ডেবিট কম্পিটিশনে সেরা বক্তা হয়েছিলি না? আজকে তোকে পুরস্কৃত করা হবে, জানিস? তোহার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসলো। আজই? হ্যাঁ, আজকে 10:30 বাজেই ক্লাস শেষ, তারপর অনুষ্ঠান শুরু হবে। চিফ গেস্ট হিসেবে কে আছে জানিস? দ্য মোস্ট হ্যান্ডসাম গায় আই হ্যাভ এভার সিন। তুই ওর ওনার হাত থেকে পুরস্কার নিবি, এটা ভাবতে আমার এক্সাইটেড লাগছে। কাকলি বলল, আমার ওরে তোহা, তুই অনেক লাকি। ইস, পুরস্কারটা যদি আমি পেতাম। তোহার ঠোঁট উল্টে বলল, কি এমন পুরস্কার দেবে? হয় একটা পেন্সিল বক্স, না হলে কোনো মেডেল অথবা শোপিস। সেটা আমি তোদের দিয়ে দিব না, যা। মিতু আর কাকলি অবাক হয়ে চোখাচোখি করলো। কাকলি বলল, এই মেয়ে বলে কি? তোর পুরস্কারের জন্য আমরা হা হতাশ করছি না, আমরা তো হা হতাশ করছি শাহবীর খানের হাত থেকে পুরস্কার নিতে পারবো না তাই। মিতু বুকে হাত রেখে চোখ বুজে বলল। তোহা বলল, আচ্ছা তোরা কার কথা বলছিস? আমি তো চিনি না। মিতু তোহাকে ধাক্কা মেরে বলল, তুই আমাদের ফ্রেন্ডস, ভাবতেই লজ্জা লাগছে। এত বড় কেমিস্ট উনি, আর তুই ওনাকেই চিনিস না? তোহা মাথা নাড়িয়ে বলল, চিনি না তো কি করব? কাকলি বলল, আমি বলি শোন, উনি হচ্ছে শাহবীর আমির হোসেন খান। আচ্ছা উনি কি করে? কাকলি বলার আগেই মিতু বলল। ঔষধ আবিষ্কার করে। এবার মিতুকে থামিয়ে কাকলি বলল, বলা যায় একই সাথে ডাক্তার, সায়েন্টিস্ট, ফার্মাসিস্ট সব কিছু। তোহা ভ্রু কোঁচকে বলল। কিভাবে? মিতু কাকলির মুখ চেপে বলল, আমি বলছি, ডাক্তার কারণ মানুষের জন্য ওষুধ তৈরি করে, সায়েন্টিস্ট কারণ উনি এ পর্যন্ত অনেক রোগের বিকল্প ওষুধ আবিষ্কার করেছেন, আর ওনার সব কাজ ল্যাবে, তাই কেমিস্টও। আর এ ধরনের কাজ যারা করে তাদের তো ফার্মাসিস্টই বলে। এক মানুষের এত গুণ? মানুষ না জুপিটার গাইড? কাকলি হেসে বলল। ওনার অর্জনের কথা জানলে তুই তাক লেগে যাবি। মিতু বলল, এটা আমাকে বলতে দে প্লিজ। কাকলি ওর মুখ চেপে বলল, চুপ, আমি বলবো। শুধু মানুষের জন্য না, উনি সব প্রাণী নিয়ে গবেষণা করেছেন। গত বছর যখন উনি ফ্রান্সে ছিলেন, বিশ্বসেরা মেডিকেল সায়েন্টিস্টদের একটা র্যাঙ্কিংয়ে ওনার অবস্থান কততম ছিল জানিস? কত? মিতু মুখ থেকে কাকলির হাত সরিয়ে বলল। 2। তোহা মুখ কোঁচকে বলল, মাত্র 2? কাকলি বলল, এই মেয়ের মাথা খারাপ, তুই এটাকে মাত্র বলছিস? একটা বইরা বেটা, ওটার নামও জানি না,
চিনিও না, কিন্তু শাহরুখ খান ফিউচারে নোবেল পাবে, দেখে নিস। এটা আমি বলতে নিয়েছিলাম। তোহা বলল, তোরা মারামারি লেগে যাচ্ছিস কেন? একজন বললেই হয়েছে। মিতু হেসে বলল। রাজপুত্র রাজপুত্র, তুই দেখলে ক্রাশ খাবি। তোহা ভ্রু নাচিয়ে বলল, ইস, এত সুন্দর। দেখলেই বুঝবি। আমার অনেক এক্সাইটেড লাগছে। ইস, কেন যে ডেভিড কম্পিটিশনে পার্ট নিলাম না, তাহলে আমিও তার হাত থেকে পুরস্কার পেতাম। তোহা বলল। খুব ভালো হয়েছে, তোদের বলেছিলাম আমার সাথে জয়েন কর। কাকলি বলল, সে কথা বাদ দে, আফসোস করে লাভ কি, কপালে নেই। মিতু বলল, আমাদের এমন ভাঙচুরা কলেজের প্রিন্সিপাল স্যার কিভাবে এত বিখ্যাত একজন মানুষকে আনছেন আমার ভাবতেই অবাক লাগছে। নিজের কলেজের জন্য এই প্রথম গর্ব হচ্ছে। কাকলি বলল, এখানে প্রিন্সিপাল স্যারের কোনো ভূমিকা নেই। শাহরুখ খান নিজেই ডিবেট কম্পিটিশন অর্গানাইজ করেছিলেন, তাই উনি আসছেন। মিতু চোখ বড় বড় করে বলল। সিরিয়াসলি? কাকলি বলল, হ্যাঁ। তুই এটা আগে বললি না কেন? তাহলে আমি জান প্রাণ দিয়ে হলেও পার্টিসিপেট করতাম। হায় আল্লাহ। কাকলি বলল, আমি অবশ্য আগেই জানতাম, কিন্তু এটা ভাবিনি যে উনি নিজেই পুরস্কার দিতে আসবেন। তোহা চুপচাপ ওদের কথা শুনলো, একটু পর জিজ্ঞাসা করলো, আচ্ছা, আঙ্কেলটার বয়স কত? মিতু আর কাকলি এমন ভাবে তাকালো যেন গিলে খাবে। তোহা বলল। কি হয়েছে? মিতু সিরিয়াস গলায় বলল। আঙ্কেল বললি কেন? তোহা বলল। আর কি বললো? কাকলি বলল, 26 বছর বয়সী পোলা তোমার আঙ্কেল লাগে? তোহা ঘোর বিস্ময় নিয়ে বলল, কি? এটা তো রীতিমতো বাচ্চা। এই বয়সে এত সফলতা কিভাবে? কারণ ওনার বাবা অনেক ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট ছিলেন, আর উনিও ছোটবেলা থেকে সেই পথেই হাঁটছেন। মানব শরীর নিয়ে গবেষণা ওনার নেশা। তোমার মতো হাফ সাইজের মেয়ের শরীরের কোথায় কি আছে সব ইঞ্চি ইঞ্চি বলে দিতে পারবে, একবার না তাকিয়েই। তোহা নিচের কাপড়ে হাত দিয়ে আতঙ্ক নিয়ে বলল। মানে? মিতু হাসতে হাসতে বলল, আরে শরীরের ভেতরে মানে কাপড়ের ভেতর না, বডির ভেতর। তোহা হাসার চেষ্টা করলো। ও আচ্ছা। তোহার বোকামি প্রশ্ন শুনে মিতু আর কাকলি হাত মিলিয়ে উদ্ভট হাসি শুরু করলো। তোহা চুপ থাকলেও মনে মনে ঠিকই চাপা উত্তেজনা কাজ করছিল। 10:30 ক্লাস শেষ। ঘন্টা বাজতেই সবাইকে অডিটোরিয়ামে ডাকা হয়। তোহা, মিতু আর কাকলি একসাথে গল্প করতে করতে অডিটোরিয়ামে গিয়ে বসে। স্টেজ ফুল, বেলুন আর বিভিন্ন জিনিস দিয়ে দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে। রং বেরঙের লাইট লাগানো হয়েছে। বড় স্টেজের চারপাশে 4টা বড় সাইজের চার্জার ফ্যান। এসির ব্যবস্থা নেই। স্টেজে কোনো মানুষ নেই, তাও ওইদিকে ফ্যান, আর এদিকে তোহরা পেছনে বসে ঘামছে। চিফ গেস্ট আসতে আসতে নাকি 12টা বাজবে। তাহলে এই 1.5 ঘন্টা সবাই কি করবে? নাচের মেয়েরা কমন রুমে মেকআপ নিচ্ছে, নাচ প্র্যাকটিস করছে। যারা কবিতা আবৃত্তি করবে, গান গাইবে, কোরআন তেলাওয়াত শোনাবে, ওরাও নিজেদের প্র্যাকটিসে ব্যস্ত। সম্পূর্ণ গার্লস কলেজ মেয়েদের কলরবে মুখরিত। একটু পর কাকলি আর মিতুও তোহার পাশ থেকে উঠে যায়। সামিয়ানা মিস বলেন, ভলান্টিয়ার লাগবে, যারা স্টেজ নিয়ন্ত্রণ রাখতে চাও আমার সাথে এসো। কাকলি আর মিতু তুমুল আগ্রহ নিয়ে সামিয়ানা মিসের সাথে চলে যায়। তোহা এবার সম্পূর্ণ একা। সে কোনো সহকারী কাজে অংশ নিতে পারছে না, কারণ তাকে পুরস্কার নিতে হবে। 1.5 ঘন্টা সময় কাটানোর জন্য তোহা বাইরে হাঁটাহাঁটি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটা হয় না। কিছুক্ষণের মধ্যেই ক্লাস টিচার আর প্রিন্সিপাল স্যার চলে আসেন। বক্তৃতা দেওয়া শুরু করেন। অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ম্যাডাম সব ছাত্রীদের বুঝিয়ে দিলেন কিভাবে ভদ্রতা দেখাতে হবে, চুপচাপ থাকতে হবে, চিফ গেস্টের সামনে সম্মান প্রদর্শন করতে হবে। এটা করা যাবে না, ওই কাজ করা নিষেধ, হাঁটা নিষেধ, খাওয়া নিষেধ, নড়াচড়া নিষেধ, হাসা তো মহাপাপ, আর কথা বলা হারাম। যারা পুরস্কার নিবে তারা সবার আগে চিফ গেস্টকে সালাম দিবে, তারপর মাথা নিচু করে পুরস্কার গ্রহণ করবে। চোখে চোখ রাখা যাবে না, মুখে বিনয়ের হাসি রাখতে হবে, বেয়াদবের মতো হাসাহাসি করা যাবে না, আবারও মুখ বেশি গম্ভীর করে রাখাও যাবে না। অনেক নিয়ম। তোহা এক বাক্যে সব আয়ত্ত করে নিল। সব নিষেধ। যত সময় করায় ততই চিফ গেস্টকে দেখার জন্য তোহার মনের আকুলি বিকুলি বাড়তে থাকে। যদি হাতে মোবাইল থাকতো তাহলে এক্ষুনি গুগল সার্চ করে ছবি দেখে নিত, কিন্তু মোবাইল তো নেই। কলেজে মোবাইল আনাও সম্পূর্ণ নিষিদ্ধ। আর যদি কারো একান্ত জরুরি হয় তখন কলেজে ঢোকার আগে কলেজ কর্তৃপক্ষের কাছে ফোন জমা দিয়ে ঢুকতে হয়। আবার ছুটি পরে ক্লাস টিচারের অনুমতি নিয়ে ফোন ছাড়িয়ে নিতে হয়। 12টায় না, চিফ গেস্টের ভিআইপি গাড়ি কলেজ প্রাঙ্গণে এসে থামলো যখন দুপুর 1:30 বাজে। সব মেয়েরা অপেক্ষা করতে করতে কাহিল। উনি যেই গেট দিয়ে ঢুকবে সেই গেটেও হুলস্থুল আয়োজন। মেয়েরা সারিবদ্ধভাবে হাতে ফুল নিয়ে দাঁড়ায়।
যখন উনি গেট দিয়ে প্রবেশ করছিলেন, সিসিটিভির মাধ্যমে সেই দৃশ্য প্রজেক্টরে দেখানো হচ্ছিল। অডিটোরিয়ামে বসেও ছাত্রীরা সব দেখতে পাচ্ছিল। তোহা হা করে তাকিয়ে রইল। চিফ গেস্টকে দেখে সে মোটামুটি আশা হতো। তার ধারণা ছিল তাক লাগানোর মতো কোনো স্মার্ট মানুষ আসবে, যার গায়ে থাকবে 50,000 টাকার ব্লেজার, হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, টাই, ফর্মাল শার্ট প্যান্ট আর চোখে মুখে গাদা গাদা ভাব। কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে রাতে যে পোশাক পরে ঘুমিয়েছিলেন সে পোশাকেই উঠে চলে এসেছেন। চুলটাও আঁচড়ায়নি। ঘন কালো রেশমের মতো চুলগুলো এলোমেলো অবস্থাতেও খারাপ লাগছে না। ধবধবে ফর্সাওনি, গায়ে নর্মাল একটা পোলো টি শার্ট। এরকম টি শার্ট নীলাভ্রুকে বাসায় পরতে দেখেছে তোহা, কিন্তু নীলাভ্রুর টি শার্টের রং ঝলসানো ছিল। ওনারটা দেখে মনে হচ্ছে একদম নতুন। গোলাপি টি শার্টের সাথে একটা নর্মাল জিন্স প্যান্ট। এতটাই সহজ স্বাভাবিক ভঙ্গিতে উনি হাসছে আর হাঁটছেন, মাঝে মাঝে চুল ঠিক করছেন। মনে হচ্ছে কলেজের সবাই ওনার বাড়ির লোক, অথবা উনি কোনো আউটসাইডার। চিফ গেস্টের মতো একদমই লাগছে না। যখন অডিটোরিয়ামের ভেতরে উনি প্রবেশ করলেন, সবাই একা ধারে দাঁড়িয়ে গেল। একই ধ্বনিতে সালাম দিল। উনি শব্দ ছাড়া হাসলেন, সবাইকে হাতের ইশারায় বসতে বললেন। তোহার কাছে মনে হচ্ছে এই লোকটাকে আগেও কোথাও দেখেছে। খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে মনেই পড়ছে না। ব্রেনে একটু প্রেশার দিলেই মনে পড়ে যাবে। আপাতত ব্রেনে প্রেশার দিতেও ইচ্ছে করছে না। মেয়েরা এমনভাবে ওনাকে দেখছে যেন রাজপুত্র। আসলেই দেখতে অনেক সুন্দর, বেশ লম্বা, ধবধবে ফর্সা, নিখুঁত ত্বক, চেহারার হাসিটাও নজর কাড়া। কিন্তু পোশাক আশাকের জন্য মনে হচ্ছে খুব সাধারণ মানুষ। এত অসাধারণ একজন মানুষ এমন সাধারণ রূপে কেন এলো? তোহা নিজের মতো কল্পনা করলো উনি হয়তো এই কলেজে সবার জন্য বিশেষ কেউ, কিন্তু এই কলেজটার ওনার জন্য বিশেষ কোনো জায়গা নেই। এই যেমন তোহাকে যদি পাশের বাসার কোনো ঘরোয়া জন্মদিনে দাওয়াত করা হয়, তোহা সাধারণ একটা সালোয়ার কামিজ পরে চুলটা বেঁধেই চলে যাবে। কিন্তু জন্মদিনের অনুষ্ঠানটা যদি আলিশান হোটেলে বা ক্লাবে হয়, তখন নর্মাল সালোয়ার কামিজ চলবেই না, তখন লাগবে গর্জিয়াস কোনো পার্টি ড্রেস। চিফ গেস্টের বিষয়টাও কিছুটা এমন। তোহাদের কলেজে হয়তো ওনার জন্য পাশের বাসার মতোই সাধারণ কোনো জায়গা, তাই এখানে উনি সাধারণভাবেই এসেছেন। অসাধারণত্ব প্রকাশ করে নিজেকে সবার থেকে আলাদা করেননি। অদৃশ্য দেয়াল তুলে দেননি, যেন সাধারণ জনগণের সাথে সাধারণভাবেই মিশে গেছেন। তোহার কাছে এই বিষয়টাই খুব ভালো লাগলো। উনি যখন স্টেজে দাঁড়ান, অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে সবাইকে জিজ্ঞাসা করেন, কেমন আছো তোমরা? এই ছোট্ট বাক্য তোহার মনে বুলেটের মতো আঘাত করে। তোহা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। অত্যন্ত গরমেও তার চারিপাশে শীতল বাতাস বয়ে যায়, প্রেমময় বাতাস। শাহবীর খানের চমৎকার হাসি তোহার মনে এনে দেয় বসন্তের দোলা। এক ঝাঁক জড়তাকে ছাপিয়ে প্রশান্তির স্রোত বাহিত হতে থাকে সারা শরীর ও মন জুড়ে। সবার কথার ধ্বনি, ধুমধাম, বিরক্তিকর শব্দ, মাইকের তীক্ষ্ণতা সব কিছুই মনে হয় পাখিদের সুমধুর গুঞ্জন। মনে হয় একটা সবুজ বাগানে তোহা বসে আছে। সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন সুদর্শন প্রেমিক পুরুষ শাহবীর খান। উনি বারবার হাসছেন আর তোহার হৃদয় বেশ আমার স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। তোহা মাতালের মতো তাকিয়ে থাকে। দুনিয়া ভুলে যায় তার জগতের একমাত্র চরিত্রের নাম তখন শুধুই শাহবীর খান। কিভাবে যে সময় কেটে যায় তোহার টেরও পায় না। ফারজানা মিস তোহাকে ধমক দিয়ে ডাকেন, রোল নাম্বার 680। তোহা জবাব দিতে পারে না। এরপর নেম প্লেট চেক করে নাম ধরে ডাকা হয়, তাসনিয়া তোহা। তোহা চমকে উঠল। আশেপাশে তাকাতেই সব মরুভূমির মতো মনে হয়। কোথায় সবুজ বাগান, পাখিদের গুঞ্জন, শাহবীর খানের মায়াময় মুখ? কিচ্ছু নেই, বরং ভয়ঙ্কর কয়েক জোড়া চোখ তোহার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। তোহা ভয় পেয়ে যায়, ঢোক গিলে দাঁড়ায়। ফারজানা মিসকে উত্তর দেয়, সরি মিস। ফারজানা ম্যাডাম বলেন, স্টেজে আসো। তোহার ছোট্ট মনে ঘূর্ণিঝড় বয়ে যায়। তাকে শাহবীর খানের সামনে যেতে বলা হচ্ছে। তোহা চোখ তুলে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শাহবীর খান ঠোঁট চেপে হাসেন। উনার হাসিতে সারা অডিটোরিয়ামে অট্ট হাসির সৃষ্টি হয়। ফারজানা ম্যাডাম একটু আগে কঠিন দৃষ্টিতে তাকিয়েছিলেন, এখন উনিও হাসছেন। তোহার নিজেকে বোকা বোকা লাগে। গণ্যমান্য ব্যক্তিরা যাই করে সেটাই সবার জন্য আদর্শ হয়ে যায়। এখন শাহবীর খান হেসেছেন বলে সবাই ওনার সাথে হেসেছে। শাহবীর খান যদি বিরক্ত হতেন তাহলে সবাই বিরক্তই হতো। ফারজানা ম্যাডাম হয়তো আরও ধমকাতেন তাকে। তোহা স্টেজে যাওয়ার জন্য আসন থেকে বের হলো। পুরস্কার বিতরণের অনুষ্ঠান কখন শুরু হয়ে গেছে তোহা খেয়ালও করেনি। সব বিজয়ীরা পুরস্কার হাতে পেয়ে দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান ছবিও তুলেছেন। এখন সবার অপেক্ষা তোহার জন্য। ফারজানা ম্যাডাম মাইকের কাছে গিয়ে বললেন, কলেজ ডিবেট কম্পিটিশনের সেরা বক্তা তাসনিয়া তোহা এবার আমাদের চিফ গেস্ট শাহবীর খানের থেকে পুরস্কার গ্রহণ করবে। তোহাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। তোহা পিঁপড়ার মতো হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। লজ্জায় মাথা থেকে পা পর্যন্ত কাঁপছে। সারা শরীরে জড়তা ভর করেছে, যেন হাত পা প্যারালাইজড হয়ে যাবে। নিজের শরীরটাকে এত ভারী আগে কখনো লাগেনি তোহার। সবাই বিরক্ত হলেও চুপ ছিল, কারণ চিফ গেস্ট নিজেই চুপ করে আছেন। ওনার হয়তো অনেক ধৈর্য,
হঠাৎ গরম লাগায় টি শার্টের সামনের কয়েকটা বোতাম খুলে দিলেন উনি। স্টেজের চারপাশে 4টা ভলান্টিয়ার, বাম পাশে মিতু দাঁড়িয়েছিল। তোহা বাম পাশ দিয়েই স্টেজে উঠতে গিয়ে হঠাৎ খেয়াল করলো চিফ গেস্টের গলা। খুবই পরিচিত লাগছে, একদম শাহের মতো। মস্তিষ্কে বোমের মতো বেজে উঠে শব্দটা, মাথায় বিস্ফোরণ সৃষ্টি হয়, তপতপ করে আগুন জ্বলতে থাকে। যখন তোহা দেখতে পায় ফর্সা গলায় ভয়ানক সবুজ শিরা আর আর সাদা দড়িতে বাঁধা সেই ব্লেড, তোহা আঁতকে উঠে পিছিয়ে যায় কয়েক কদম। আমির মুচকি হেসে বলল, কংগ্রেচুলেশনস। এই বলে গিফট এগিয়ে দিতে নেয়, কিন্তু তোহা পিছিয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারে তোহা ভয় পাচ্ছে, কিন্তু কেন ভয় পাচ্ছে সেটা কেউই বুঝে না। কেউ কেউ বিরক্ত হয়, কপাল কুঁচকে ফেলে। তোহা বড় বড় চোখে তাকিয়ে ঘামতে থাকে। ফ্যান বরাবর দাঁড়িয়েও ঘামছে সে, গলা শুকিয়ে খড়া নামে। মানুষটার মুখে সেই দিনের মতো কাঠিন্যতা হয়তো নেই, কঠিন মুখের বদলে আছে মায়াবী হাসি। দূর থেকে যে মানুষটি এত অপরূপ, কাছ থেকে তাকে বুঝিয়ে এত ভয়ানক লাগে। তোহার ভয় পাওয়া দেখেও আমি ঠোঁটের হাসি প্রসারিত করে নিজ উদ্যোগে তোহাকে র্যাপিং পেপারে মোড়ানো পুরস্কার হাতে তুলে দিতে এগিয়ে আসে। কিন্তু তোহা পিছিয়ে যেতেই থাকে। পেছন থেকে একটা মেয়ে কি যেন বলে, তোহার পেছন থেকে নয়, আমিরের পেছনে। আমি সেটা আগ্রহ নিয়ে শোনে। সে আবার সবার কথাতেই আগ্রহ দেখায়, হাসির কথাতে হাসে, সিরিয়াস কথাতে ভ্রু মুচকায়। খুবই স্বাভাবিক আচরণ। তোহার মুখ দিয়ে শব্দ বের হয়, তোহা শাহ উচ্চারণ করতেই পারছে না, গলায় আটকে যাচ্ছে। মিতু তোহার পেছনে দাঁড়িয়েছিল, ফিসফিস করে বলল, হিসু ধরছে, ওয়াশরুমে যাবি? তোহা ভীত দৃষ্টিতে তাকালো। মিতু বলল, পরে যাইস, আগে পুরস্কার নে। অসময়ে সব অকাজের কথা মনে পড়ে তোর? তোহা আবার শব্দ করল। মিতু বিরক্ত হয়ে বলল, আচ্ছা যাবি তো, আমি নিয়ে যাব। আগে পুরস্কারটা হাতে এনে দোস্ত, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোর জন্য? আমির হাসি মুখে জিজ্ঞাসা করল, আই ওকে? তোহা কণ্ঠ শুনে ভয় পায়, দুই কান চেপে ধরে। ছোট মনটায় বিষাক্ত নিঃসঙ্গতার সৃষ্টি হয়। তোহা কাঁপে, শুধুই কাঁপে। তোহাকে কান ধরতে দেখে কেউ কেউ হেসে ফেলে। বিষয়টা অদ্ভুত না? বিজয়ী পুরস্কার নিতে এসে স্টেজে কান ধরে দাঁড়িয়ে আছে। আমির বুঝতে পারল না তোহা কি দেরি করে আসার জন্য ক্ষমা চাইছে, কি বলবে সে। আমির কিছু বুঝতে না পেরে আবারও হাসে। হাসলে গলার রক ফুলে ওঠে। তোহার রক্ত হিম হয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে হঠাৎ জ্ঞান হারায় সে। চোখ মুখ বন্ধ হয়ে পেছনে হেলে পড়তে নেয়। মিতু ওকে পেছন থেকে ধরে, কিন্তু ভার নিতে না পেরে ধাক্কা মেরে ছেড়ে দেয়। অজ্ঞান অবস্থায় তোহা আমিরের বুকে লুটিয়ে পড়ে। উপস্থিত সকলে দাঁড়িয়ে যায়, সবাই বিস্মিত, হতবাক, বাকরুদ্ধ এবং একই সাথে বিচলিত। তোহা চোখ খুলে তাকাতেই নিস্তব্ধ রুমে নিজেকে আবিষ্কার করল। মাথার উপরে সবুজ ফ্যান শা শা শব্দে ঘুরছে। তোহা চোখ বন্ধ করে আবার তাকায়। এবার বুঝতে পারল এইটা কোন জায়গা। কলেজের সিকরুম। অসুস্থ হলে মেয়েদের এখানে এনে শুয়ে রাখা হয়। বিশাল একটা খাট, আর খাটের পাশে কাঠের টেবিল ছাড়া পুরো রুমে অন্য কিচ্ছু নেই। টেবিলের উপর ঠান্ডা পানির বোতল। তোহা আস্তে ধীরে শোয়া থেকে উঠে বসল। ঠান্ডা পানির বোতলে চুমুক দিয়ে জ্ঞান হারানোর আগে স্মৃতি মনে করার চেষ্টা করতে লাগলো। যখনই মনে পড়ল মিতুর ধাক্কায় সে চিফ গেস্টের বুকে লুটিয়ে পড়েছিল, তখনই বিস্ময়ে গলায় পানি আটকে যায়। মুখ ফুরে কয়েক ফোঁটা জল ছিটকে পড়ে। তোহা খুব কষ্টে ঢোক গিলে শ্বাস নিল। আশেপাশে সতর্ক চোখে তাকালো। একা রুমে বসে থাকতে ভয় লাগছে। সবাই কই? অডিটোরিয়ামে কি একবার যাবে সে? যদি এখনো শ্বাস এখানে উপস্থিত থাকে? তোহার হার্টবিট ফাস্ট হয়ে গেল। বোতলে মুখ দ্রুত লাগিয়ে মনে মনে বলল, না বাবা, কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই বসে থাকি চুপচাপ। তোহা গুটি গুটি মেরে বসল। ভয়ে হাত পা থর থর করছে। হঠাৎ কোত্থেকে চাপা স্বর ভেসে এলো। তোহার ভ্রু কুঁচকে গেল, কান খাড়া হয়ে এলো, মস্তিষ্ক সচল হয়ে উঠল চাপা স্বরের প্রত্যেকটি শব্দ স্পষ্ট বোঝার চেষ্টায়। সিকরুমের দরজা দুটো, একটা বাইরে বের হওয়ার দরজা, আর একটা অন্য রুমে প্রবেশের দরজা। আওয়াজটা আসছে ওই রুম থেকেই, কিন্তু ওই রুম তো মেয়েরা জামা কাপড় বদলানোর জায়গা। এখন তোহা যে কণ্ঠ শুনতে পাচ্ছে সেটা মেয়েলি নয়, খুব সুন্দর, স্পষ্ট, ভরাট কোনো পুরুষালী কণ্ঠ। বোঝাই যাচ্ছে কোনো যুবক কথা বলছে। তোহার মাথায় আবার একই শব্দ চাড়া দেয়, শাহ। অডিটোরিয়ামে বসে যার স্পিচ শুনেছিল তারই গলা এটা। পার্থক্য শুধু এক জায়গায়, তখন কথা বলছিল উচ্চ শব্দে, আর এখন ধীর গলায়। তোহা কান পেতে কিছুটা শোনার চেষ্টা করলো। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, ভয় লাগছে। তাও কথা শোনার আগ্রহ দমিয়ে রাখা গেল না। তোহা শুনল ভেসে আসা শব্দগুলো অনেকটা এমন, ছুরি না, হীরা লাগবে। আগে শিরা কেটে দিলে তো রক্তক্ষরণ হতে হতে 10 মিনিটে শেষ। মুখ খুলবে কখন? তুমি একটা কাজ করো, আমার ল্যাবে চলে যাও। ওখানে হোয়াইট ছোট্ট একদম নিচের কর্নারে একটা শিশি পাবে, কাঁচের, হীরক চূর্ণ, সাথে পয়জন। দুজনের শরীরেই পরে মেখে দেবে, যতক্ষণ থাকবে যন্ত্রণা।
তোহা অস্পষ্ট কথাগুলো ভালো করে শোনার জন্য দেয়ালে কান লাগিয়ে দিল, একদম দেয়ালের সাথে মিশে দাঁড়ালো। এরপর স্পষ্ট শুনল, চামড়া ফেটে রক্ত বের হতে থাকবে, ম্যানেজারের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হবে, চোখ আটকানো হবে পেরেক দিয়ে। এইসব দেখে যদি অফিসে সেন্সলেস হয়ে যায়, আগে তার সেন্স ফেরাতে হবে, তারপর আবার একই কাজ। সব কিছু যেন সে সচক্ষে দেখে, যতক্ষণ স্বীকার না করবে এই পদ্ধতি চলতেই থাকবে। তোহা খেয়াল করলো ওর বুকের একটা পাশ অবশ হয়ে আসছে, কেমন কেমন জানি লাগছে। কিছু কথা অস্পষ্ট তো কিছু কথা ভয়ঙ্কর। এতেও না হলেই জ্যান্ত মানুষের বিগলিত রক্তপান করাবে, একজনের রক্ত অন্যজনকে। রক্তপানের কথা শুনে তোহার ঠান্ডা থাকতে পারল না, মুখ ফুঁড়ে বমি বেরিয়ে আসতে চাইল। ও এক শব্দ করে পিছনে গেল তোহা। আমির আওয়াজ শুনে সতর্ক হয়, মোবাইলের অপর পাশের মানুষটাকে বলল, আচ্ছা রাখছি। তোহা যখন বুঝতে পারে আমির বের হচ্ছে, তখন নিজের মুখ চেপে ধরল, চোখের পলক দ্রুত ফেলতে লাগে। আতঙ্কে চবুথবু অবস্থা, হৃৎপিণ্ড লাফাতে শুরু করে স্প্রিংয়ের গতিতে। মনে হয় এক্ষুনি আমির বেরিয়ে এসে তার পেটে ছুরি ঢুকিয়ে দেবে। সে তো সব শুনে ফেলেছে, আমির তাকে আর বাঁচতে দেবে না। এদিকে মুখ ভর্তি বমি নিয়ে তোহার দম আটকে আসছে। আমির পর্দা সরিয়ে বের হতেই তোহা বমি আর শ্বাস একসাথে ছেড়ে দিল। কিছুটা বমি ছিটকে পড়লো আমিরের টি শার্টে। আমির কপাল কুঁচকে বলল, এই রে। তোহা ঢলে পড়ে যেতে নিচ্ছিল, আমির এক হাতে বাড়িয়ে ওকে ধরল। তোহা বেহুশ হতে নিয়েও হয়নি, ক্লান্ত গলায় অস্ফুট স্বরে বলল, কাটবেন না, মারবেন, কাটবেন না, মারবেন না, আমি কিছু বলবো না। বলতে বলতেই তোহার চোখ বন্ধ হয়ে আসলো। আমি দ্রুত ওকে বিছানায় নিয়ে যাই। টেবিল থেকে টিস্যু বক্স নিয়ে তোহার নোংরা জামা পরিষ্কার করতে করতে বলল, কি বলবে না তুমি? কি শুনেছ? তোহা নিবু নিবু চোখে তাকায়, যেন এক্ষুনি দম চলে যাবে, মরে যাবে। আমি তোহার গালে আলতো করে চড় দিয়ে বলল, এই মেয়ে, শুনতে পাচ্ছ? কি শুনেছ তুমি? এভাবে লুকিয়ে কারো কথা শোনা ম্যানার্সের মধ্যে পড়ে? তোহার এদিকে যান যাওয়ার অবস্থা, অন্যদিকে এই লোক তাকে ম্যানার শেখাচ্ছে। কি আশ্চর্য! আমি ঠান্ডা বোতলের পানি নিয়ে তোহার মাথা ভিজিয়ে দিল, কিছুটা পানি ঝাপটা চোখে মুখে ছিটিয়ে দিল। থার্মোমিটার বের করে শরীরে তাপমাত্রাটাও মেপে নিল। তারপর আস্তে ধীরে তোহার কানের কাছে মুখ নিয়ে বলল, শুয়ে থাকো, তোমার প্রচুর রেস্ট দরকার। তোহা অদ্ভুত এক মাদকতায় সুবাস পেল। মনে হচ্ছে সুগন্ধটা কোনো ঔষধের। এই ঘ্রাণ তাকে নেশার মতো টানছে। ওষুধের ঘ্রাণও যদি এত সুন্দর হয়, তাহলে সারা জীবন ওষুধ খেয়ে কাটিয়ে দিতেও কোনো সমস্যা হবে না। উফ, এসব কি ভাবছে সে? এখন এসব ভাবার সময় না। আমিরের টি শার্টের কলার মুষ্টিতে নিয়ে রেখেছে তোহা। চোখ বন্ধ অবস্থায় আবারও বলল, আমি কাউকে কিছু বলবো না, আমাকে মারবেন না। আমির বিরক্তির মতো শব্দ করল, উফ, মারবো কেন? তোমাকে মেরে আমার লাভটা কি হবে? তোহা ক্লান্তিতে হাত পা ছেড়ে দেয়। ডান হাতটা আমিরের বুকে এসে ঠেকে। আমির তোহার হাতটা নিজের হাতে নেয়। একবার দেখল, ফর্সা হাতে লম্বা লম্বা নখ, চিকন আঙুল, কোমল চামড়া, যেন একটু শক্ত করে ধরলেই ব্যথা পাবে মেয়েটা। আমির আস্তে আস্তে মালিশ করে দেয় হাত। এই মেয়ে সব ভুলে গেলেই ভালো। অডিটোরিয়ামে প্রচুর ভিড় ছিল। কলেজ প্রাঙ্গণে কেউ না কেউ সারাক্ষণ আসা যাওয়া করে। ইমার্জেন্সি ফোন কলস অ্যাটেন্ড করার জন্য আমিরের চেয়ে ভালো জায়গা আর খুঁজে পায়নি। এই জায়গাটা নীরব। তোহাও সেন্সলেস ছিল। আমির ভাবিনি এত জলদি ওর জ্ঞান ফিরে আসবে। তাহলে আরও সতর্ক থাকতো। এই মেয়ে কি শুনেছে? কতটুকু শুনেছে? ভয় পেয়ে স্ট্রোক করবে না তো? কোনো নিষ্পাপ মেয়ের মৃত্যুর কারণ আমির হতে চায় না। আমিরের এটুকু যত্ন তোহার কাছে অমৃতর মতো লাগে। তোহা বুঝে না এ কেমন অনুভূতি। কখনো তীব্র ভয় আত্মাকে দুর্বল করে দেয়, আবার কখনো ভালো লাগার আবেশ মনের শক্তি যোগায়। এ যেন এক মিশ্র অনুভূতি খেয়াল করছে তাকে। সাহেরা বানু টিপট হাতে রুমে প্রবেশ করলেন। ওনার গায়ে নীল ইউনিফর্ম। আমির তোহার হাত ছেড়ে উঠে দাঁড়ালো। সাহেরা জিজ্ঞাসা করলেন, চা খাইবেন স্যার? আমির হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, না, আমার কিছু লাগবে না। এই মেয়েটাকে স্যালাইন দিন, ওর শরীর প্রচুর দুর্বল। আচ্ছা। আর ফ্লোরটা পরিষ্কার করবেন, বমি করেছে। ওকে একটা বমি ট্যাবলেটও দেবেন। জি। আমির সিকরুম থেকে বেরিয়ে গেল। তোহা তখনও চোখ বন্ধ করে বলছিল, মারবেন না, প্লিজ মারবেন না। সাহেরা বানু ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। তোহা হঠাৎই উঠে আরেক দফা বমিতে সারা বিছানা ভাসিয়ে দিল। সাহেরা মাথায় হাত রেখে বললেন, হাই, কাম সারছে। তোহা দ্বিতীয়বার জ্ঞান হারায়। এরপর যখন তার জ্ঞান ফিরে, সে চোখ পিটপিট করে আশেপাশে তাকালো। তখন তার একপাশে মিতু, অন্য পাশে কাকুলি। তোহার ভেজা মুখ তোয়ালে দিয়ে মুছিয়ে দিল কাকুলি। তোহা পূর্ণরূপে চোখ খুলল। ফারজানা মিস একদম বরাবর চেয়ারে বসে আছেন। চোখে চোখ পড়তেই ম্যাডাম মিষ্টি করে হাসলেন। তোহা শোয়া থেকে উঠতে উঠতে ক্ষীণ গলায় বলল, মিস, আসসালামু আলাইকুম। ফারজানা মিস বিচলিত হয়ে বললেন, থাক থাক, উঠতে হবে না, শুয়ে থাকো, বিশ্রাম নাও। মিতু বলল, ফাইনালি চোখ খুলেছিস?
আমি তো ভেবেছিলাম আজকে আর উঠবি না। তোহা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে বলল, সবাই কোথায়? আসলে সে জানতে চাইছিল শাহভীর খান কোথায়। কাকলি বলল, কিছুক্ষণ আগেও এই জায়গায় পিঁপড়ার মতো মেয়েরা গিজগিজ করছিল। তুই চোখ খুলে এত মানুষ দেখলে আবার অজ্ঞান হয়ে যেতি। এই জন্য শাহভীর খান সবাইকে বের করে দিয়েছেন, শুধু আমাদের থাকতে বলেছেন তোর খেয়াল রাখার জন্য। তোহা বিস্মিত গলায় প্রশ্ন করল, শাহবীর আমির হোসাইন খান আমায় খেয়াল রাখতে বলেছেন? বুকের মধ্যে শব্দটা ঝংকার তুলল। একটু আগের ঘটনা আবার স্মৃতিতে ভেসে উঠছে। মনের অস্থিরতা পেরেই চলেছে। দুমদাম শব্দ হচ্ছে বুকে, যেন কেউ ঢোল বাজাচ্ছে। ফারজানা মিস কপাল কুঁচকে বললেন, এভাবে বলো না কাকুলি, বলতে হয় স্যার শাহবীর খান। ওনাদের নামের আগে স্যার যুক্ত করা ভদ্রতা, এটা ওনাদের সম্মান। কাকুলি অনুগত মুখে বলল, ওকে মিস। ফারজানা উঠে দাঁড়ালেন। শাড়ির ভাঁজ ঠিক করতে করতে বললেন, তোমরা ওর খেয়াল রাখো, আমি করিডর হয়ে আসছি। ফারজানা মিস চলে যেতেই মিতু এক্সাইটেড হয়ে বলল, তোহার বাচ্চা, তোর যে রাজকপাল। জানিস কি হয়েছে অডিটোরিয়ামে? কাকুলি উত্তেজিত গলায় বলল, আমাকে বলতে দে প্লিজ। মিতু বলল, একদম চুপ, আমি বলবো। তোহা মহা বিরক্ত হয়ে বলল, উফ, কে একজন বল প্লিজ। মিতু তুই বল। কাকুলি মিতুকে থামিয়ে বলল, আগে বল, তুই শুনতে চাস নাকি সরাসরি দেখতে চাস? মানে? মিতু বলল, অডিটোরিয়ামে কাকলি অনেক কিছু ভিডিও করেছে। ওই আইক্কা, ওকে সব দেখা প্লিজ। কাকলি ফোন বের করলো। তোহা বলল, তোর কাছে ফোন কিভাবে? কলেজে তো ফোন আনা নিষেধ। আরে এটা আজাদ আঙ্কেলের ফোন, কলেজের সহকারী কর্মচারী। বাসায় ফোন করার জন্য নিয়েছিলাম, তারপরে তো তুই অঘটন ঘটালি, তাই সুযোগ পেয়ে ভিডিও করেছি। কাকলি ভিডিও প্লেয়ার অন করলো। দৃশ্যটা শুরু হয়েছে যখন হাজার মানুষের ভিড় ঠেলে শাহবীর খান তোহাকে পাঁচা কোলায় নিয়ে অডিটোরিয়াম থেকে বের হচ্ছেন। ওনার চোখে মুখে দুশ্চিন্তা, যেন ওনার খুব কাছের কেউ অসুস্থ হয়েছে। তোহা বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে রেখেছে। অনেক কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। মানুষের একও শব্দের অত্যাচারে কোনো কথাই ঠিক মতো বোঝা যাচ্ছে না। শাহবীর খান মিতুর কানে কানে কি যেন বললেন। মিতু উত্তর দিল। এই দৃশ্য এসে মিতু নিজে থেকেই বলল, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমাদের শিকরুম কোন দিকে, আমি দেখিয়ে দিয়েছিলাম। এরপর ভিডিও শেষ। কাকলি আরেকটা ভিডিও অন করলো। এবার তোহা বিছানায় শুয়ে আছে। শাহবীর খান খুব ব্যস্ত হাতে তার চোখে মুখে পানি ঢালছেন। অভিজ্ঞ চোখে তোহাকে পরখ করলেন। গালে দুই একটা টোকার মতো দিলেন। মাথায় মেসেজ করলেন। হাত দিয়ে হাতে মেসেজ করলেন, পায়েও করলেন। এসব দেখে তোহার নিঃশ্বাস স্তব্ধ হওয়ার উপক্রম। ভাগ্যিস তখন সে হুঁশে ছিল না, না হলে তো ভয়ে কাঁপতে কাঁপতেই প্রাণ যেত। তোহার শরীরে অদ্ভুত এক শিহরণ প্রবাহিত হচ্ছে। সে জানে না এ কেমন স্রোত। তোহার চোখে বিস্ময় দেখে মিতু বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, উনি ডাক্তার মেডিটেরিয়াল, এটুকু তো করবেই। কাকলি হেসে বলল, তুই আবার ভাবিস না উনি তোকে স্পেশাল কেয়ার করছে। আসলে উনি সবারই খেয়াল রাখে। একটু আগেই তোকে ধরতে গিয়ে মিতুর দরজার কোণার সাথে লেগে হাত কেটে গিয়েছিল। উনি নিজে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিয়েছেন। তোহা তাকিয়ে বলল, ওইটার ভিডিও কই? ভিডিও করিনি, খালি ছবি তুলেছি। কাকলি ছবিটা দেখল। শাহবীর খান মিতুর হাত ধরে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। তোহার মাথা ঝিমঝিম করতে লাগলো। ফারজানা মিস শাহবীর আমির হোসেন খানকে নিয়ে ভেতরে ঢুকলেন। তোহা আঁতকে উঠল আমিরকে দেখে। এই লোক এখনো যায়নি কেন? আমির তোহাকে সুস্থ দেখে মুচকি হেসে তোহার সামনে বসল। তোহার বুকের ভেতরে ভূমিকম্প শুরু হয়। আমির সেই কম্পন আরও বাড়িয়ে বলল, কেমন আছো তোহা? এখন কি একটু বেটার ফিল করছো? আমার মনে হয় তোমার টেস্ট ক্লাস গর্ভে ঝামেলা আছে, চেঞ্জ আনা দরকার। তোহা ভ্রু কুঁচকে ঢোক গিলল। জি। আমির আরেকটু হেসে বলল, বোঝনি? মানে খাদ্যাভ্যাস। সকালে কি না খেয়ে কলেজে চলে আসো, এটা খুবই বদ অভ্যাস, কখনো করবে না এমন। এখন থেকে নিয়ম মাফিক চলবে। আচ্ছা তুমি সারাদিন কি খাও? তোহা মনে মনে ভাবল, আর যাই খাক, সে কখনো জীবিত মানুষের গলিত রক্ত খায় না। আবার বমি আসতে চাইল। তোহা মুখে হাত দিয়ে ওয়াক ওয়াক শুরু করলো। সাথে সাথে মিতু পলিথিন এগিয়ে দিল। তোহা পলিথিন ধরল না, বমি থেমে গেছে। আমির তোহার মাথায় হাত বুলিয়ে দিল। তোহা ভয়ে কেঁপে কেঁপে উঠল, নিজেকে সংবরণ করল। এখানে আরো মানুষ আছে, ফারজানা মিস আছে, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবু প্রত্যেকটি রক কাঁপছে, ব্যথা করছে, শারীরিক যন্ত্রণা অনুভূত হচ্ছে। তোহার ভয়ের কারণ আর কেউ না জানলেও আমির জানে। তবু সে উপদেশ দেওয়া শুরু করল।
এখন থেকে ক্যালোরিযুক্ত খাবার বেশি করে খাবে। তোমার দেহে প্রচুর ক্যালোরি ঘাটতি রয়েছে। সকালে নাস্তায় ডিম, রুটি, দই, পনির এসব খাওয়া যেতে পারে। মাখন, দুধের স্বর, কাজু বাদাম এসব তোমার শরীরের জন্য বেশি দরকারি। দিনে অন্তত 2 বেলা চা খাবে, শরীর চাঙ্গা থাকবে। চা ভালো না লাগলে কফি খাবে, তাও খাবে। আমি তোমাদের জন্য একটা চার্ট লিখে দেবো। মিঠু, কাকলি, তোমাদের কাজ কি জানো? একটা গ্রুপ ক্রিয়েট করবে, সবাই মিলে চার্টটা ভবনের সামনে টাঙিয়ে রাখবে, আর সবাই যেন সেটা মেনে চলে। এখন থেকে আর কেউ অসুস্থ বা দুর্বল থাকবে না, শুধু তোহা না, কলেজের সবাই ফলো করবে।